আসসালামু আলাইকুম। এসএসসি 26 এর পোলাপাইন কি অবস্থা? আশা করি সবাই খুব ভালো আছো। আবারও স্বাগত জানাচ্ছি তোমাদের এসএসসি 26 মিশন ফাইট ব্যাক কোর্সে। আমি ইন্তিসার কায়েস এবং আজকে আমরা যে বিষয়টি পড়ব সেটি হলো শিক্ষা ও মনুষ্যত্ব। লিখেছেন কে? মোতাহের হোসেন চৌধুরী। মূলত এটা কোনো গল্প না, এটা একটা প্রবন্ধ। অ্যান্ড প্রবন্ধ থেকে একটা মূলত আসে। সো ভালো করে এটা পড়ে রাখা ভালো, কজ প্রবন্ধ সাধারণত কেউ লেখে না এবং যদি তুমি এটা লিখতে পারো এটা তোমাকে একটা ইউনিক অ্যাবিলিটি দিবে এবং তুমি ভালো নাম্বার পাইতে পারো। তো কিন্তু ভাই প্রবন্ধ থেকে লেখা তো কঠিন। কোনো কঠিন না, আসো আমরা শুরু করি আজকের ভিডিও। প্রথমে আমরা জেনে নিই মোতাহার হোসেন চৌধুরী সম্পর্কে। মোতাহার হোসেন চৌধুরী 1903 সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নোয়াখালী জেলায়। তাহলে তিনি জন্মগ্রহণ করেছিলেন কোথায়? তিনি জন্মগ্রহণ করেছিলেন কুমিল্লায়, কিন্তু তার পৈতৃক নিবাস হচ্ছে নোয়াখালী জেলার কাঞ্চরপুর গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1943 সালে বাংলায় এমএ পাশ করেন। কর্মজীবনে তিনি বাংলা ভাষা সাহিত্যের অধ্যাপক ছিলেন। তার পেশা ছিল তিনি হচ্ছেন অধ্যাপক ছিলেন, ঠিক আছে। ঢাকা থেকে প্রকাশিত শিখা পত্রিকার সঙ্গে তিনি জড়িত। শিক্ষা না, এটা শিখা হবে। পত্রিকাটার নাম হচ্ছে শিখা পত্রিকা। শিখা পত্রিকার সাথে তিনি যুক্ত ছিলেন। তার গদ্যে প্রমোদ চৌধুরীর প্রভাব লক্ষণীয়। মূলত গদ্যাকার হলেও তিনি বেশ কিছু কবিতা রচনা করেছেন। তার প্রবন্ধ গ্রন্থ হলো সংস্কৃতি কথা, বাংলা সাহিত্যের মননশীল প্রবন্ধধারা একটা উল্লেখযোগ্য সংযোজন। তাহলে তার বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ যেটা বাংলা ভাষা সাহিত্যের গুরুত্বপূর্ণ সংযোজন সেটা হলো এই যে সংস্কৃতি কথা। এই সংস্কৃতি কথা হচ্ছে বাংলা সাহিত্যের মননশীল প্রবন্ধধারার একটা উল্লেখযোগ্য সংযোজন। তারপরে আসি, তার মৃত্যুর পর এই প্রবন্ধ গ্রন্থটি প্রকাশিত হয়েছিল। তার সভ্যতা সুখ দুটি অনুবাদ গ্রন্থ, তার বিখ্যাত অনুবাদ গ্রন্থ দুইটা মাথায় রেখো। সভ্যতা ও সুখ তার দুটি অনুবাদ গ্রন্থ, এটি একটু মাথায় রেখো। আর তিনি 1956 সালের 18ই সেপ্টেম্বর পরলোক গমন করেন। এবার আমরা মূল যদি গল্পের তার আগে সারসংক্ষেপটা দেখে নেই। আচ্ছা, শিক্ষা ও মনুষ্যত্ব, এই যে প্রবন্ধটা আছে এখানে দুইটা সত্তার কথা বলা হয়েছে। প্রথমটা হচ্ছে জীবসত্তা। জীবসত্তা কি? যা জীবনের জন্য চালিকা শক্তি, সেটাই হচ্ছে আমাদের জীবসত্তা, যা জীবনের জন্য চালিকা শক্তি হিসেবে কাজ করে এবং জীবন ধারণে সহায়ক করে। এবং আরেকটা হচ্ছে মানব সত্তা বা মনুষ্যত্ব, যেটা মনুষ্যত্বটা কি? যে মানুষকে প্রকৃত মানুষ করে তোলে। জীবসত্তা সবারও থাকে, যে সকল জীব পশু পাখি সবাই বেঁচে থাকতে চায়, তো জীবসত্তাটা কমন সবারই আছে। কিন্তু যেটা মনুষ্য সত্তা বা মনুষ্যত্ব, মানব সত্তা, সেটা শুধুমাত্র মানুষই থাকে বা এটা মানুষকে মানুষ করে তোলে। এটা হচ্ছে মূলত মানুষের বিবেক, মানুষের যে অনুভূতি, এটা কিন্তু সবার থাকে না। এবার সেখানে বলছে লেখক মানব সত্তার বিকাশকে আসল শিক্ষা মনে করেন। তার মতে শিক্ষা কেবল অন্ন বস্ত্রের প্রাপ্তি বা জীবনের প্রয়োজনীয়তা পূরণের হাতিয়ারই নয়। তিনি শিক্ষার দুটি দিক উল্লেখ করেছেন। একটি হচ্ছে প্রয়োজনীয় দিক, যা আমাদের জীবসত্তার চাহিদা পূরণ করে, এবং একটা হচ্ছে অপ্রয়োজনীয় বা আসল দিক, যা আমাদের মানুষ হইতে শেখায়। লেখক বিশ্বাস করেন শিক্ষা যখন মানুষের মানবিক স্বাদ গ্রহণের সুযোগ দেয় তখনই তা প্রকৃত অর্থে মূল্যবান হয়ে ওঠে। জীবনে মূল লক্ষ্য হওয়া উচিত মানবিকতা অর্জন, সেই স্বাদ গ্রহণের জন্য প্রয়োজনীয় দিক থেকে মুক্তি পাওয়া। প্রবন্ধের মাধ্যমে লেখক প্রচলিত শিক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতাকে তুলে ধরেছেন এবং মানবিক বিকাশে শিক্ষার গুরুত্বের উপর তিনি জোর দিয়েছেন। এটাই হচ্ছে আমাদের সারসংক্ষেপ ছিল। এবার আমরা মূল গল্পে চলে যাই। মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করা যেতে পারে। এটা দুইতলা ঘরের কথা চিন্তা করো, দুইটা ঘর, দুইতলা। তো জীবসত্তা সেই ঘরের নিচের তলা। তাহলে জীবসত্তা কোন তলা? জীবসত্তা হচ্ছে সেই ঘরের নিচের তলা। এটা মাথায় রাখতে হবে ভাইয়া, এগুলো অবজেক্টিভে আসে। জীবসত্তা হলো সেই ঘরের নিচের তলা, আর মানব সত্তা, যেটা মানব সত্তা বা মনুষ্যত্ব, হলো ওপরের তলা। আর এই যে জীবসত্তার যে ঘর, জীবসত্তার ঘর থেকে অর্থাৎ নিচের তলা থেকে উপরে ওঠার জন্য কি লাগবে তোমার? একটা সিঁড়ি বা মই। এই যে সেই জীবসত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে ওঠার সিঁড়ি বা মইটাই হচ্ছে এই তোমার শিক্ষা। এখন কোন শিক্ষা? শিক্ষাই আমাদের মানব সত্তার ঘরে নিয়ে যেতে পারে। অবশ্য জীবসত্তার ঘরেও সে কাজ করে। ক্ষুধ পিপাসার ব্যাপারটি মানবিক করে তোলা তার অন্যতম কাজ। মানে মানুষের যে ক্ষুধা এবং পিপাসা আছে এটাকে মানবিক করে তোলাই হচ্ছে জীবসত্তার প্রধান কাজ। কিন্তু তার আসল কাজ হচ্ছে মানুষকে মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। অন্য কথায় শিক্ষায় যেমন প্রয়োজনীয় দিক আছে তেমনি অপ্রয়োজনীয় দিকও আছে। আর অপ্রয়োজনীয় দিকটাই হলো তার শ্রেষ্ঠ দিক। প্রয়োজনীয় দিক যেটা শিক্ষার এই প্রয়োজনীয় দিক যেটা, সেটার কাজ হচ্ছে মানুষের যে ক্ষুধ পিপাসা আছে, মানুষের যে ক্ষুধা এবং তৃষ্ণা আছে, মানুষের জীবন ধারণে যেটা সাহায্য করে, এটা নিবারণ করা হচ্ছে শিক্ষার যে প্রয়োজনীয় দিক, সেটার কাজ। আর অপ্রয়োজনীয় দিক কোনটা? অপ্রয়োজনীয় দিক হচ্ছে এটার মূল দিক, যেটা মানুষকে মানুষ করে তোলে। মানুষকে মানুষ করে তোলে মানে মানুষের মধ্যে মনুষ্যত্বের জাগরণ ঘটায়, মানুষকে মানবিক করে তোলে। এটাই হচ্ছে তার অপ্রয়োজনীয় দিক, এবং এটাকেই লেখক এটার মূল দিক বা শ্রেষ্ঠ দিক বলেছেন। সে শিক্ষায় মানে এই যে
অপ্রয়োজনীয় দিকটা শেখায় জীবনকে উপভোগ করতে হয়, কি করে মনের মালিক হয়ে অনুভূতি এবং কল্পনার রস আস্বাদন করা যায়। শিক্ষার এই দিকটা যে বড় হয়ে ওঠে না, তার কারণ ভুল ও নিচের তলার জীবসত্তার ঘরটি এমন বিশৃঙ্খল হয়ে আছে। এই যে হতভাগ্য মানুষকে সবসময় সে সম্বন্ধে সচেতন থাকতে হয়। ওপরের তলার কথা সে মনেই আনতে পারে না। মানে মানুষের মধ্যে মনুষ্যত্বের জাগরণ ঘটাবে সে কথা সে মাথায় আনতেই পারে না। অর্থচিন্তার নিগড়ে সকলে বন্দী। ধনী দরিদ্র সকলেরই অন্তরে সে একই ধ্বনি উত্থিত হচ্ছে। কি ধ্বনি সেটা? চাই, চাই, আরো চাই। মানে মানুষের যদি পায়, হ্যাঁ ধরো মানুষের ক্ষুধ পিপাসা নিবারণ হয়ে গেছে, কিন্তু সে তারপর থামে না, সে আরো চায়। মানুষের টাকা পাচ্ছে, সে আরো টাকা চায়। এইটাই হচ্ছে এখানে বলা হইলো। তারপরে কি বলছে? তাই অন্য চিন্তা তথা অর্থ চিন্তা থেকে মানুষের মুক্তি না পেলে অর্থ সাধনাই জীবন সাধনা নয়। এই কথা মানুষকে ভালো করে বোঝাতে না পারলে মানব জীবনের শিক্ষা সোনা ফলাতে পারবে না। অর্থ চিন্তা থেকে মানুষকে অবশ্যই বের করতে হবে। মানুষকে বুঝতে হবে জীবনের আসল অর্থ কি। এটা যদি মানুষ বুঝতে না পারে তাহলে সে কোনোদিনও প্রকৃত মানুষ হতে পারবে না, সে জীবনটাকে উপভোগ করতে পারবে না। ফলে শিক্ষার সুফল হবে ব্যক্তিগত। এখানে সেখানে একটি মানুষ শিক্ষার আসল উদ্দেশ্যটি উপলব্ধি করতে পারবে, কিন্তু বেশিরভাগ মানুষই থেকে যাবে সে তিমিরের অন্ধকারে। মানে সে শিক্ষা, আসল যে শিক্ষা সেটা সে গ্রহণ করতে পারবে না। বরং সে শিক্ষা অর্জন করবে ওই যে একটা ভালো চাকরি পাওয়ার জন্য, অথবা একটা ভালো কিছু করার, ভালো একটা চাকরি পাওয়ার জন্য, অথবা ভালো টাকার জন্য, এই কাজটাই সে করতে পারে। কিন্তু শিক্ষার যে আসল রূপ, শিক্ষা যে মানুষকে মানুষ হতে শিখাবে, এই জিনিসটা সে উপলব্ধি করতে পারবে না, সে দয়ালু হইতে পারবে না। তারপরে কি বললো? তাই অন্য চিন্তার নিগড় থেকে মানুষকে মুক্তি দেওয়ার যে চেষ্টা চলছে তা অভিনন্দনযোগ্য, অবশ্যই অভিনন্দনযোগ্য। কিন্তু লক্ষ্য সম্বন্ধে সচেতন না থাকলে সে চেষ্টাও মানুষকে বেশি দূর নিয়ে যেতে পারবে বলে মনে হয় না। কারারুদ্ধ আহার তৃপ্ত মানুষের মূল্য কতটুকু? আসলে দেখো, প্রচুর অন্নবস্ত্র পেলে আলো হাওয়ার স্বাদ বঞ্চিত মানুষ কারাগারকেই স্বর্গতুল্য মনে করে। কিন্তু তাই বলে যে তা সত্য সত্যই স্বর্গ হয়ে যাবে তা নয়। এখন ধরো একটা মানুষকে তুমি কারাগারে রাখছো, সেখানে তুমি কারাগারকে রেখে মানুষকে অনেক পরিমাণে অন্ন দিচ্ছ, বস্ত্র দিচ্ছ, সব কিছু দিচ্ছ, সে মানুষ সেটাকে স্বর্গ মনে করছে, তার কিছু করা লাগতেছে, সেখানে বসে আছে সারাদিন, বসে বসে সে খাবার পাচ্ছে, ওটাই স্বর্গ তার কাছে। কিন্তু তাই বলে কারাগার স্বর্গ হয়ে যাবে? একটা জিনিস চিন্তা করো তো, এই যে কখন এই শেখ হাসিনার সময় 2024 সালে মানুষ কিন্তু তখনও খেয়ে পরে বেঁচে ছিল, কিন্তু তাই বলে কি আমরা স্বাধীন ছিলাম তখন? আমাদের এই কথা বলার স্বাধীনতা ছিল তখন? সেটা তো ছিল না। এই তো তাই বলে আমরা ভালো ছিলাম, কিন্তু আমাদের কাছে খাবার ছিল, আমাদের যা আছে সবই আছে। কিন্তু তখন আমরা কথা বলতে পারতাম না। আমাদের স্বাধীনতাটা ছিল না। তা আমরাও সেরকম একটা কারাগারের মধ্যেই বন্দী ছিলাম। তারপরে কি বলল? বাইরের আলো হাওয়ার স্বাদ পাওয়া মানুষ প্রচুর অন্নবস্ত্র পেলেও কারাগারকে সে কারাগারই মনে করবে। কারণ ভাই, কারাগার তো এটা, ওখানে তো স্বাধীনতা নাই। এবং কি করে তা থেকে মুক্তি পাওয়া যায় তাই হবে তার একমাত্র চিন্তা। ওই তো এটাই, আকাশ বাতাসের ডাকে যে পক্ষী আকুল, সে কি খাঁচায় বন্দী হবে সহজে দানা পানি পাওয়ার লোভে? অন্নবস্ত্রের চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে নেই সেখানে মুক্তি নেই। অবশ্যই আমাদের স্বাধীনতা লাগবে, কারণ মানুষ স্বাধীন চেতা। শুধু মানুষ না, প্রতিটা জীবই স্বাধীন চেতা, মানুষ স্বাধীনতা চায়। তারপরে কি বললো? মানুষের অন্নবস্ত্রের সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে এই মুক্তির দিকে লক্ষ্য রেখেই, যে মানুষ যাতে স্বাধীন থাকে, স্বাধীনতার মাধ্যমে রেখে মানুষের অন্নবস্ত্রের সমস্যা সমাধানের কথা চিন্তা করতে হবে। ক্ষুধ পিপাসায় কাতর মানুষটিকে তৃপ্ত রাখতে না পারলে আত্মার অমৃত উপলব্ধি করা যায় না বলেই ক্ষুধ পিপাসার তৃপ্তি প্রয়োজন। একটা বড় লক্ষ্যের দিকে দৃষ্টি রেখে অন্নবস্ত্রের সমাধান করা ভালো, নইলে আমাদের বেশি দূর নিয়ে যাবে না এটি। মানে যদি ধরো তুমি মানুষকে, এই জন্যই সবসময় যে মানুষের উন্নয়ন করতে হয় না, সবসময় দীর্ঘমেয়াদী উন্নয়নের কথা চিন্তা করতে হয়, স্বল্প সময়ের চিন্তা না করে। নাহলে মানুষ কখনোই মানে আসল মানুষের যে উন্নতি সেটা কখনো সম্ভব হবে না। এরপরে আসি, তাই মুক্তির জন্য দুটি উপায় অবলম্বন করতে হবে। একটি অন্নবস্ত্রের চিন্তা থেকে মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টা, তাহলে দুইটা উপায়ের মধ্যে একটা হচ্ছে অন্নবস্ত্রের যে চিন্তা, এটা থেকে মানুষকে মুক্তি দিতে হবে। আর আরেকটা হচ্ছে শিক্ষা দীক্ষার দ্বারা মানুষকে মনুষ্যত্বের পাওয়ানো সাধনা। অর্থাৎ মানুষকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে হবে। প্রকৃত শিক্ষা, শুধু ওই যে সার্টিফিকেট অর্জনের শিক্ষা না, বরং প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে হবে, এবং অন্নবস্ত্রের চিন্তা থেকে মানুষকে মুক্তি দিতে হবে। এই উভয়বিধ চেষ্টার ফলেই মানব জীবনের উন্নয়ন সম্ভব।
শুধু অন্ন বস্ত্রের সমস্যাকে বড় করে তুললে সুফল পাওয়া যাবে না। আবার শুধু শিক্ষার উপর নির্ভর করলে সুদীর্ঘ সময়ের দরকার। মনুষ্যত্বের স্বাদ না পেলে অন্ন বস্ত্রের চিন্তা থেকে মুক্তি পেয়েও মানুষ যেখানে আছে সেখানেই পড়ে থাকতে হবে। আবার শিক্ষা দীক্ষার মারফতে মনুষ্যত্বের স্বাদ পেলেও অন্ন বস্ত্রের দুশ্চিন্তা মনুষ্যত্বের সাধনে ব্যর্থ হওয়া সম্ভব। কারণ ভাই পেটে যদি ভাত না থাকে তোমার ওই শিক্ষা দিয়ে কোনো তো লাভ নাই, তাই না? সো দুইটাকে একইভাবে আমাদের ঠিক করতে হবে। আর এটার জন্য আমাদের এমন পরিকল্পনা নিতে হবে যাতে মানুষের অন্ন বস্ত্রেরও সমস্যার সমাধান হয়, আবার শিক্ষা দীক্ষারও স্বাদ পাওয়া যায়। কোনো ভারী জিনিসকে উপরে তুলতে হলে তাকে নিচের থেকে ঠেলতে হয়, আবার ওপর থেকেও টানতে হয়। শুধু নিচের দিকে নিচের দিক থেকে ঠেলে তাকে আশানুরূপ উপরে ওঠানো যায় না, আবার উপরের দিক থেকে টানলে উঠানো যায় না। মানব উন্নয়নের ব্যাপারে শিক্ষা সে ওপর থেকে টানা, আর সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা সে নিচের দিকে ঠেলা। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে এখানে। মানব উন্নয়নের ব্যাপারে শিক্ষা হচ্ছে সে ওপর থেকে টানা, আর আরেকটা কি বললো, সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা। সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা হচ্ছে সে নিচের দিকে ঠেলা। তারপর বলে অনেকে মিলে খুব জোরে ওপর থেকে টানলে নিচের ঠেলা ছাড়াও কোনো জিনিস উপরে ওঠানো যায়, কিন্তু শুধু নিচের ঠেলায় বেশি দূর ওঠানো যায় না। ঠিক আছে, তাহলে এখন আমাদের দেখো এখানে কি বললো, অনেকে মিলে যদি খুব জোরে টানে তাহলে নিচে যে উপর ওঠানো যায়। তাহলে মানব উন্নয়নের ব্যাপারে শিক্ষা সেই জিনিসটা হচ্ছে উপর থেকে টানা। তাই শিক্ষার মাধ্যমে মানুষের উন্নয়ন সম্ভব, কিন্তু এটা কি একদম খুব সহজ? এটা কিন্তু অনেক কষ্টের। কারণ মানুষের পেটে ভাত না থাকলে শিক্ষা দিতে সে কিছু করতে পারবে না। আগে তো খাবার লাগবে, তাই না? তো আলটিমেটলি আমাদের দুইটাই লাগবে। তারপর কি বললো, তেমনি আপ্রাণ চেষ্টার ফলে শিক্ষার দ্বারাই জীবনের উন্নয়ন সম্ভব, কিন্তু শুধু সমাজ ব্যবস্থা সুশৃঙ্খলতার দ্বারা তো সম্ভব নয়। এই লাইনটা একটু মাথায় রেখো। আপ্রাণ চেষ্টার ফলে শিক্ষার দ্বারাই জীবনের উন্নয়ন সম্ভব, কিন্তু শুধুমাত্র সমাজ শৃঙ্খল ব্যবস্থার দ্বারা তা সম্ভব নয়। শিক্ষা দীক্ষার ফলে সত্যিকার মনুষ্যত্বের ফলে মানুষ উপলব্ধি করতে পারে লোভে পাপ, পাপে মৃত্যু। লোভের ফলে যে মানুষের আত্মিক মৃত্যু ঘটে, অনুভূতির জগতে সে ফতুর হয়ে পড়ে, শিক্ষা মানুষকে সে কথা জানিয়ে দেয়। এই কথাটা জানিয়ে দেয় বলেই মানুষ লোভের পাতে ধরা দিতে ভয় পায়। এই যে শিক্ষাই কিন্তু মানুষকে শিখায় যে লোভে পাপ, পাপে মৃত্যু। এই কারণে মানুষ লোভে ফাঁদে পড়ে না। ছোট জিনিসের মোহে বড় জিনিস হারাতে যে দুঃখ বোধ করে না, সে আর যাই হোক শিক্ষিত নয়। মানে ছোট জিনিসের মোহে বড় জিনিস হারাতে যে দুঃখ বোধ, ধরো তুমি ওই সামান্য কিছুর লোভে, সামান্য ওই অন্ন বস্ত্রের লোভে, যেখানে আমরা বলছিলাম না কারাগারের কথা, সামান্য অন্ন বস্ত্রের লোভে তুমি তোমার স্বাধীনতাকে বিকিয়ে দিলে, তাহলে তোমার চেয়ে মূর্খ আর কেউ নাই পৃথিবীতে। তারপরে কি বললো, শিক্ষা তার বাইরের ব্যাপার, অন্তরের ব্যাপার হয়ে ওঠেনি। লেফাফা দুরস্তি আর শিক্ষা এক কথা নয়। শিক্ষার আসল কাজ জ্ঞান পরিবেশন নয়, বরং মূল্যবোধ সৃষ্টি। খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, এটা অনুধাবনমূলক প্রশ্নেও আসতে পারে। শিক্ষার আসল কাজ কি ভাইয়া? শিক্ষার আসল কাজ কিন্তু জ্ঞান পরিবেশন নয়, বরং মূল্যবোধ সৃষ্টি। জ্ঞান পরিবেশন, মূল্যবোধ সৃষ্টি একটা উপায়। তাই যেখানে মূল্যবোধের মূল্য পাওয়া যায় না সেখানে কোনো শিক্ষা নেই। শিক্ষার মারফতে মূল্যবোধ তথা মনুষ্যত্ব লাভ করা যায়, তথাপি অন্ন বস্ত্রের সুব্যবস্থা এখানে প্রয়োজনীয়। তা না হলে জীবনের উন্নয়নের অনেক বিলম্ব ঘটবে। মনুষ্যত্বের তাগিদে মানুষকে উন্নত করে তোলার যে চেষ্টা সেটা ভালো, কিন্তু প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি না পেলে মনুষ্যত্বের আহ্বান মানুষের মর্মে গিয়ে পৌঁছাতে দেরি হবে বলেই অন্ন বস্ত্রের সমস্যার সমাধান সম্ভব হয়ে উঠবে না। পায়ের কাটার দিকে বারবার নজর দিতে হলে হাঁটার আনন্দ উপভোগ করা যায় না, তেমনি অন্ন বস্ত্রের চিন্তা হর হামেশা বিব্রত হতে হলে মুক্তির আনন্দ উপভোগ করা কঠিন হয়ে দাঁড়ায়। তাই দুদিক থেকেই কাজ চলা দরকার। একদিকে অন্ন বস্ত্রের চিন্তার বেলি উন্মোচন, অপরদিকে মনুষ্যত্বের আহ্বান। উভয়ই প্রয়োজনীয়, নইলে বেরি মুক্ত হয়েও মানুষ উপরে যাওয়ার তাগিদ অনুভব করবে না, অথবা মনুষ্যত্বের আহ্বান সত্ত্বেও ওপরে যাওয়ার স্বাধীনতার অভাব বোধ করবে। পিঞ্জরাবন্ধ পাখির মতো উর্বর আকাঙ্ক্ষায় পাখা ঝাপটাবে, কিন্তু সে কখনো উঠতে পারবে না। তাহলে আমাদের এই প্রবন্ধ থেকে আমরা কি শিখলাম? এই প্রবন্ধ থেকে আমরা শিখলাম যে এখানে লেখক মূলত একটা দোতলা ঘরের সাথে আমাদের জীবনকে তুলনা করছেন। নিচেরটা হচ্ছে জীবসত্তা, উপরেরটা হচ্ছে মানব সত্তা। এবং এই জীবসত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে ওঠার যে সিঁড়ি, সেটাই হচ্ছে আমাদের শিক্ষা। কিন্তু শিক্ষা বলতে এখানে কোন শিক্ষাকে বোঝানো হয়েছে? শিক্ষা মানে কি শুধু সার্টিফিকেট অর্জন? না, শিক্ষা মানে বোঝানো হয়েছে প্রকৃত শিক্ষা। যে শিক্ষা তোমার মনের উন্নয়ন ঘটাবে, তোমাকে দয়ালু করবে, তোমার মধ্যে মানবিকতার উন্নয়ন ঘটাবে, তোমাকে প্রকৃত মানুষ করে তুলবে, সেই শিক্ষা। সেই শিক্ষা অর্জন করার কথা এখানে বোঝানো হয়েছে। কিন্তু শুধু শিক্ষা কি অর্জন সম্ভব? মানুষের তাহলে খুদ পিপাসার কি হবে? অর্থাৎ এখানে দুইটা সমস্যার কথা বলা হয়েছে, একটা হচ্ছে খুদ পিপাসা এবং আরেকটা হচ্ছে শিক্ষা। তো দুইটা সমস্যার সমাধান একইভাবে করতে হবে, তা না হলে একটা ছাড়া আরেকটা কোনোদিনও সম্ভব না। কিন্তু হ্যাঁ, শিক্ষার মাধ্যমে যদি অনেক বেশি শিক্ষা হয় তাহলে
তার মাধ্যমে জীবনের উন্নয়ন সম্ভব, এটাও এখানে বলা হয়েছে। কিন্তু শুধুমাত্র সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা, শুধুমাত্র জীবসত্তার যদি মানুষ পড়ে থাকে তাহলে সে কখনো শিক্ষিত হইতে পারবে না। এই জিনিসটাই হচ্ছে এই গল্পের মূল বিষয়। সারসংক্ষেপ যেটা আছে, সারসংক্ষেপটা যদি তোমরা পড়ো এবং গল্পটা যদি আরো একবার পড়তে পারো, তোমরা নিজে নিজে পড়ো, তাহলে আশা করি এই জিনিসটা বুঝতে পারবা। আর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, ইনশাল্লাহ আমাদেরকে জানাবো, আমরা সেই জায়গায় আবার ক্লাস নেওয়ার চেষ্টা করব। এবার আসি আমরা এখানকার শব্দার্থে। প্রথম শব্দার্থ হচ্ছে নিগর। নিগর মানে হচ্ছে শিকল। তিমির, তিমির কথা অর্থ হচ্ছে অন্ধকার। ক্ষুধ পিপাসা মানে হচ্ছে ক্ষুধা ও তৃষ্ণা, ক্ষুধা ও পিপাসা মানে ক্ষুধা ও তৃষ্ণা। ফতুর, ফতুর মানে নিঃস্ব হয়ে যাওয়া, গরিব হয়ে যাওয়া। লেফাফাদুরস্তি মানে হচ্ছে বাইরে থেকে ত্রুটিহীনতা। হামেশা মানে হচ্ছে সবসময়। উন্মোচন মানে হচ্ছে উন্মুক্ত করা। পিঞ্জর বন্ধ, পিঞ্জর বন্ধ, পিঞ্জরা বলি না আমরা হিন্দিতে, পিঞ্জরা মানে খাঁচা, পিঞ্জর বন্ধ মানে খাঁচায় বন্দি। জীবসত্তা মানে জীবনের অস্তিত্ব, এবং মানব সত্তা মানে হচ্ছে মানুষের অস্তিত্ব। অর্থচিন্তার নিগড়ে সকলে বন্দী মানে হচ্ছে অর্থচিন্তায় সকলে মগ্ন থাকে। এই যে অর্থচিন্তায় ব্যস্ত মানুষ কখনো প্রকৃত মানবিকতা অর্জন করতে পারে না। অর্থাৎ এইটাই আমাদের শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধ। এখানে যেটা বোঝানো হয়েছে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এটা একটা প্রবন্ধ, এখান থেকে সৃজনশীল লেখা একটু কঠিন, তবে সৃজনশীল নিয়ে তোমায় চিন্তা করতে হবে না। ইনশাল্লাহ আমরা খুব দ্রুত সৃজনশীলের ক্লাসগুলো নিয়ে হাজির হব, এবং ইনশাল্লাহ ওগুলো করার পর তোমাদের সৃজনশীল নিয়ে কোনো সমস্যা থাকবে না। ততক্ষণ পর্যন্ত গল্পটা ভালো করে পড়বা, শব্দার্থগুলো মাথায় রাখবা, সারসংক্ষেপটা ভালো করে পড়বা, কারণ সারসংক্ষেপ ছাড়া সৃজনশীল লিখতে পারবা না। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।